সাদা ফ্লোরে ছোপ ছোপ রক্তের দাগ বসে গেছে। ফ্লোরে পড়ে থাকা অধরা একটু পরপর ঘুমিয়ে উঠছে। চোখ তুলে তাকানোর শক্তিটুকু তার নেই। পরনের জামা ছিঁড়ে গেছে বেশ কিছু জায়গায়। ওড়নাটা দিয়ে শক্ত করে বাঁধা হয়েছে তার হাত দুটো। ফর্সা মুখটা লাল হয়ে গেছে। চোখের কোণে পানি শুকিয়ে গেছে। শরীরের বিভিন্ন জায়গায় স্কেলের দাগ, কিছু কিছু জায়গা কেটেও গেছে। মাহমুদা বেগম ক্লান্ত হয়ে হাতের স্কেল ফেলে চেয়ার টেনে বসে। মারতে মারতে সে হাঁপিয়ে গেছে, তবুও তার রাগ কমেনি। আরও মারতে পারলে ভাল লাগতো, কিন্তু এই শয়তান মেয়ে কাঁদছে না। মরে গেলে আবার তাকে জেলের ভাত খেতে হবে, তাই সে আপাতত একটু জিরিয়ে নিচ্ছে। এমন সময় সেখানে উপস্থিত হয় মাহিম। মাহমুদার দিকে এক পলক তাকিয়ে তাকায় অধরার দিকে। বিরক্তি ফুটে ওঠে তার চোখে মুখে। বাঁ হাতে ভুরু কুচুলকে মাকে বলে, তাড়িয়ে দিলেই পারো, এভাবে ড্রামা করার মানে কি? কাজ থেকে ফিরছি মা, টায়ার্ড আমি, রেস্ট দরকার। মাহিমের কণ্ঠ শুনে অধরা পিটপিট করে চোখ খুলে। মাহিমের মুখটা দেখে তার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে তার। চোখে মুখে ক্লান্তির ছাপ। ইচ্ছে করছে ছুটতে গিয়ে ওনার কোণা দিয়ে মুখটা মুছে দিতে, এক গ্লাস ঠান্ডা পানি ওনার হাতে ধরিয়ে দিতে, কিন্তু শক্তিতে কুলাচ্ছে না। মাহমুদা ছেলের পানে তাকায়। কি করেছে এই মেয়ে শোন। মাহিম হাত উঁচু করে মাকে থামায়। ইন্টারেস্ট নেই মা, কফি দিয়ে যাও রুমে, বলেই মাহিম আরেক পলক তাকায় অধরার দিকে, তারপর হনহনিয়ে চলে যায় রুমে। অধরা তাকিয়ে থাকে যাওয়ার দিকে। মনে হচ্ছে একটুখানি সুখ উড়ে গেল অধরার পাশ দিয়ে, কিন্তু হায়, ধরা দিল না। এবার চোখ দুটো টলমল করে ওঠে অধরার। চেষ্টা করে একটু বসার, কিন্তু কোমরে খুব বেশি ব্যথা লেগেছে, তাই বসতে পারল না। মাহমুদা কটমট চোখে অধরার দিকে তাকিয়ে কোমরে লাথি দেয়। ব্যথার জায়গায় আবারও ব্যথা লাগতে অধরা একটু শব্দ করে কুকিয়ে ওঠে, ছটপট করতে থাকে। আওয়াজ করবি না একদম, একদম জানে মেরে দিব তোকে, চুপচাপ রুমে চলে যা, বলেই মাহমুদা যেতে নেয়। তখনই মাহাতিমের রুম থেকে ভেসে আসে একটা কথা, আমার রুমে যেন কোনো আওয়াজ না আসে। অধরা ঠোঁট টিপে কান্না আটকায়। মাহমুদা ওর হাত খুলে দিয়ে চলে যায়। অধরা দুই হাতে মুখ আটকে ধরে, যেন কোনো আওয়াজ না বের হয়। মাহিমের নিশ্চয় অসুবিধা হবে ওর আওয়াজে। মাহমুদা যেতেই মিথি দরজার আড়াল থেকে বেরিয়ে আসে। সে এতক্ষণ দরজার আড়ালে দাঁড়িয়েছিল, মায়ের ভয়ে এগিয়ে আসতে পারেনি। মিথি কাঁদতে কাঁদতে অধরাকে ধরে ওঠাতে যায়। শরীর ছেড়ে দিয়েছে অধরার। অধরা আধো আধো গলায় বলে, আমি তোর ভাইকে খুব ভালোবাসি রে। মিথির কান্নার শব্দ বেড়ে যায়। কুপাতে থাকে সে, জানে অধরা তার ভাইয়ের জন্য প্রাণটাও দিতে পারবে। খুব কষ্টে অধরাকে রুমে নিয়ে আসে মিথি। খাটে তুলতে পারছে না। ওইদিকে মাহমুদা ডাকছে মিথিকে, এখনই না গেলে তাকেও মারবে। তার মা একটা রাক্ষস। খাট থেকে কম্বল নামিয়ে সেটা পেঁচিয়ে দেয় অধরার গায়ে, তারপর দরজা বন্ধ করে দিয়ে ছুটে চলে যায় মায়ের কাছে। মাহিম কফির মগে চুমুক দিচ্ছে আর কিছু একটা চিন্তা করছে। কপালে কুচকানো দেওয়ালের দিকে দৃষ্টি। মুহিত দরজার সামনে এসে দাঁড়িয়ে বেশ খানিকক্ষণ হলো। ভাইকে পর্যবেক্ষণ করছে সে, মন পড়তে চাইছে, কিন্তু কিছুই আঁচ করতে না পেরে ফস করে শ্বাস টেনে এগিয়ে যায়। মুখোমুখি দাঁড়ায় মাহিমের। হাইটে দুই ভাই সমান সমান, 2 বছরের ছোট হলেও কেউ এটা বুঝবে না। মাহিম খেয়াল করেনি। মোহিত শুকনো কাশি দিয়ে মাহিমের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। মাহিম তাকায় মোহিতের দিকে। মা অধরাকে কেন মারল? মাহিম কফির মগে শেষ চুমুক দিয়ে সেটা টেবিলে রেখে বেলকনিতে চলে যায়। মোহিত উত্তরের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। মাকে জিজ্ঞেস কর গিয়ে। করেছিলাম, সে বলেছে তুমি মারতে বলেছ। কেন? প্রবলেম কি তোমার? মাহিম শক্ত চোখে তাকায় মোহিতের দিকে। আমার কাছে কৈফিয়ত চাওয়ার সাহস হয় কি করে তোর? এই কথায় ক্ষেপে ওঠে মোহিত। সে তার মুষ্টি বদ্ধ করে দাঁতে দাঁত চেপে জবাব দেয়, তোমার সাহস হয় কি করে অধরার গায়ে হাত তোলার? ভাই না হলে তোমার হাত আমি ভেঙে গুঁড়িয়ে দিতাম। মাইন্ড ইট, কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস ভুলে যাস না। তুমিও ভুলে যেও না অধরা আমার। বাকিটা শেষ করার আগেই মাহিম বলে ওঠে, অধরা তোর বোন, শুধুমাত্র বোন। অন্য কিছু বলা তো দূরের কথা, ভাবলেও তোর জিভ টেনে আমি ছিঁড়ে ফেলবো। মোহিত হাসে। মাহিম অবাক হয় না, এটাই স্বভাব মোহিতের। রেস্ট নিব আমি। মোহিত 2 পা এগিয়ে আসে। ভাইয়ের চোখে চোখ রেখে বলে, এই ভুলটা দ্বিতীয়বার করো না।
একটা মেয়ের জন্য ভাইয়ের শত্রু হয়ে ওঠো না, পরিমাণ খারাপ হবে। চলে যায় মুহিত। মাহিম দেওয়ালে ঘুষি দেয়। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। সব কিছুর জন্য দায়ী ওই অধরা। মাঝরাত মনে হয়, চারদিকে কোনো সারা শব্দ নেই। মাঝে মধ্যে কুকুরের ডাক আর ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছে। একটু আগে খাট করে দরজা খোলার শব্দ কানে এসেছে অধরার। শব্দহীন পায়ে কেউ অধরার সামনে এসে বসেছে। অধরা খুব ভালো করে বুঝতে পারছে কেউ একজন তাকে কোলে তুলে বিছানায় শুইয়ে দিয়েছে। অধরা পিটপিট করে চোখ খুলে লোকটা অধরার পাশে বসে ফার্স্ট এড বক্স থেকে কিছু খুঁজছে। অধরার শুষ্ক ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। হাত বাড়িয়ে লোকটার হাতটা ধরতে ইচ্ছে করছে। অধরা হাত বাড়ানোর চেষ্টা করে কিন্তু পারে না। লোকটা অধরার ক্ষত স্থানগুলোতে মলম লাগিয়ে দিতে থাকে। অধরা ব্যথায় শব্দ করে ওঠে। তখন লোকটা আবার ফু দিতে থাকে ক্ষত স্থানে। এত যত্নশীল, মনের ক্ষত সরিয়ে দিবেন কিভাবে ডাক্তারবাবু? মনটা যে আমার আঘাতে আঘাতে বিছিয়ে যাচ্ছে। লোকটার হাত থেমে যায়। সে গম্ভীর চোখে তাকায় অধরার দিকে। এক ফালি রোদ চোখে পড়তে ঘুমটা হালকা হয়ে যায় অধরার। রোদটা একদম কড়াকড়িভাবে চোখে পড়েছে তার। চোখ বন্ধ করে রাখা দায় হয়ে গেছে। মাথা ভারী ভারী লাগছে। আরও ঘুমোতে পারলে ভালো লাগতো, কিন্তু রোদ প্রচণ্ড জ্বালাতন করছে। মাথার বালিশটা মুখের ওপর দিয়ে আবারও ঘুমানোর চেষ্টা করে অধরা এবং ঘুমিয়েও পড়ে। গত রাতে কেউ একজন হাতে পায়ে মলম লাগিয়ে দিয়েছে, ওষুধ খাইয়ে দিয়েছে ব্যথার। কপালে চুমু খেয়েছে অধরার। এইসব স্বপ্ন দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। তখনই দরজায় টোকা পড়ে। বিরক্তি দিতে চোখ মুখ কুঁচকে ফেলে। শান্তিতে কি একটু ঘুমাতেও পারবে না? পরপর আরও কয়েকবার টোকা পড়ে। অলস ভঙ্গিতে চোখ বন্ধ করে উঠে বসে। কোমরের ব্যথাটা এখনও রয়ে গেছে। একটু নড়াচড়া করলেই সেটা বুঝতে পারছে। ব্যথায় চোখ মুখ কুঁচকে উঠে দাঁড়ায়। চোখ দুটো বন্ধ করে হাতিয়ে হাতিয়ে দরজা অবধি যায়। দরজা ভেড়ানোই ছিল। অধরা মেলে দেয়। মাহিম অধরাকে দেখে ভুরু কুঁচকে ফেলে। ঘুম ভাগেনি? ধপ করে চোখ খুলে অধরা তাকায় মাহিমের দিকে। মনে পড়ে যায় সকালের রান্নাটা তাকেই করতে হয়। মাহিমকে টিফিন বেঁধে দিতে হয়। ভয়ে বুক টিপ টিপ করতে থাকে তার। শুকনো ঢোক গিলে মাথা উঁচু করে ফেলে। রিনরিনিয়ে বলতে থাকে, আমাকে 10 মিনিট সময় দাও, আমি কিছু একটা বানিয়ে দিচ্ছি। বলেই মাহিমকে পাশ কাটিয়ে যেতে নেয়। পারমিশন ছাড়া পা বাড়ানোর সাহস হয় কি করে? দাঁড়িয়ে যায় অধরা আর চোখে তাকায় এক পলক মাহিমের দিকে। মাহিম অধরার রুমে ঢুকে যায়। খাটের পাশে থাকা পড়ার টেবিলে কয়েক কাতারে বই সাজানো, প্রচুর বই। পড়ুয়া অধরা। মাহিম টেবিলের ওপর থেকে ফার্স্ট এড বক্সটা তুলে নেয়। অধরার বুকটা প্রশান্তিতে ভরে যায়। তার মানে সত্যি উনি এসেছিল। অধরা কোনো স্বপ্ন দেখেনি, ইমাজিন করেনি, এটা বাস্তবতা ছিল। কিন্তু অধরার এই প্রশান্তি বেশিক্ষণ টেকে না। মাহিম গম্ভীর গলায় বলে ওঠে, এটা এখানে এনেছিস কেন? আজকাল পারমিশন লাগছে না তোর? পা বড় হয়ে গেছে। ভুরু কুঁচকে ফেলে অধরা। উনি আনেনি এটা? কাল উনি আসেনি এখানে? তাহলে কে এসেছিল? এত যত্ন করলো, ব্যথা সারিয়ে দিল। পৃথিবীতে সারপ্রাইজ দেওয়ার মতো কিছু আবিষ্কার করছিস নাকি মনে মনে? চমকে ওঠে অধরা। মাথা নিচু করে শুকনো ঢোক গিলে বিড়বিড় করে বলে, না না, এমন কিছু না। তাহলে কেমন কিছু? এমনি সকালে ফ্রেশ হয়ে রুম থেকে বের হতে হয়, জানিস না তুই? সময় দিলেন কোথায়? মাহিম সেটা শুনতে পায় না, শুনতে চায়ও না। তার যেতে হবে, তাড়া আছে। অধরাকে পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নেয়। টি শার্ট পরেছে বিধায় 2 হাতের কালচে দাগগুলো দেখা যাচ্ছে। একটু বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে। কোমরে যে ব্যথা সেটা ঢের বুঝতে পারছে। মাহিম ফস করে শ্বাস টানে। মার খাওয়ার মতো কাজ করিস কেন? সাবধানে থাকতে পারিস না? অন্যের বাড়িতে থাকিস তুই, তাদের কথা মতো চলতে কি অসুবিধে? তাড়িয়ে দিলে যাবি কোথায়? অধরার চোখের কোণে পানি চলে আসে। প্রিয় মানুষটার থেকে অপমান নিতে কষ্ট হয়। আশ্রিতা সে। লোকটা বারবার কথায় কথায় মনে করিয়ে দেয়, নাকি তোর মায়ের মতো তোরও কোনো বয়ফ্রেন্ড আছে, তার সাথে ভাগতে চাচ্ছিস? শ্বাস বন্ধ হয়ে আসে অধরার। 2 কান গরম হয়ে যায়। মাকে সে ঘৃণা করে, তবু মাকে নিয়ে কেউ কিছু বললে কলিজা পুড়ে যায়।
অধরার দুই গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে। হাতের উল্টো পিঠে পানি মুছে ফেলে। বাস্তবতা মেনে নিতে শিখ। ওয়াদা কর মায়ের মতো যেন কেউ না বলে, যাতে সবাই বলতে বাধ্য হয় গোবরে পদ্ম ফুল তুই। সবাইকে দেখিয়ে দিতে হবে তুই একজন বেস্ট মানুষ, আর আমার মায়ের থেকে দূরে থাকবি। অধরা বলার মতো কথা খুঁজে পায় না, চুপচাপ নাক টানতে থাকে। মাহিম ধমকে বলে ওঠে, সামনে থেকে সর। ইডিয়েটের মতো দাঁড়িয়ে থাকলে বেরোবো কি করে? অধরা খুঁড়িয়ে খুঁড়িয়ে দরজার পাশে গিয়ে দাঁড়ায়। মাহিম বেরিয়ে যায়। অধরা তাকিয়ে থাকে। এখনো বুকটা ধুকপুক করছে। লোকটা সামনে আসলেই স্বাভাবিক থাকতে পারে না সে। সারাক্ষণ খোঁচা মারা কথা আর অপমান। আমাকে ভালোবাসবেন কবে আপনি? আমার সব অপমান কবে মুছে দিবেন? কবে এক টুকরো সুখ এনে দিবেন আমায়? অধরা হচ্ছে মাহিমের চাচাতো বোন, ছোট চাচার মেয়ে। অধরার যখন 10 বছর বয়স, তখন অধরার মা তার প্রাক্তন প্রেমিকের সাথে চলে যায়, আর বাবা ঢাকায় চাকরি করে। সে অবশ্য এখনো বিয়ে করেনি। মাঝে মধ্যে আসে অধরাকে দেখতে। মাসে মাসে টাকা পাঠায় অধরার জন্য। মাহমুদা অধরাকে দেখতে পারে না। পান থেকে চুন খসলেই মারে, বকা দেয়। তবে খুব বেশি কাজ করায় না অধরাকে দিয়ে। অধরা ফ্রেশ হয়ে ভার্সিটির জন্য তৈরি হয়ে বের হয়। আজকে রেস্ট নিতে পারলে ভালো হতো, কিন্তু সামনে এক্সাম। একদিন মিস দিলেই অনেক কিছুই মিস হয়ে যায়। মোহিত ফোন দেখছে আর তাকে খাইয়ে দিচ্ছে মাহমুদা। এই ছেলেটাকে তিনি ভীষণ ভালোবাসে। 3 ছেলে মেয়ের মধ্যে এই ছেলেটাই তার চোখের মণি। ছেলেকে যেমন ভালোবাসে তেমনই ছেলেকে দেখে ভয় পায়। মিথি খাচ্ছে। অধরা চুপচাপ গিয়ে মিথির পাশে বসে। চোখের ইশারায় গুড মর্নিং বলে। পানি খাওয়ার জন্য ফোন থেকে মুখ তুলতেই অধরার মিষ্টি মুখখানা চোখে পড়ে মোহিতের। তার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। গুড মর্নিং অধরা। অধরা চমকে তাকায়। মাহমুদা শক্ত চোখে তাকায় অধরার দিকে। অধরা রিনরিনিয়ে মর্নিং বলে খেতে শুরু করে। হতাশ হয় মোহিত। এভাবে মাথা নিচু করে রাখার কোনো মানে হয়? চোখে চোখ রেখে মর্নিং বলতে হয়। জানে না কি মেয়েটা? আম্মু আর খাবো না। পানি খেয়ে গ্লাস রেখে বলে মোহিত। মাহমুদা থালা নিয়ে বেসিনে চলে যায়। এমনিতে তার লেট হয়ে গেছে। মোহিত তাকিয়ে আছে অধরার দিকে। মেয়েটাকে তার ভালো লাগে, প্রচণ্ড ভালো লাগে। মাহমুদা বেরিয়ে যায়। মোহিত উঠে অধরার পাশে চেয়ারে বসে। অধরা কাচমুচু হয়ে যায়। ব্যথা কমেছে? শরীর ঠিক আছে? জ্বর আসছিল? অধরার কপালে হাত দিয়ে যায় মোহিত। অধরা চোখ মুখ কুঁচকে খানিকটা পিছিয়ে যায়। বিরক্ত হয় মোহিত। মিথি ঠোঁট টিপে হাসছে। আরে ইয়ার, জ্বর চেক করতে যাচ্ছিলাম, তোমার গলা টিপতে না। অধরা তাড়াহুড়ো করে হাত ধুয়ে উঠে যায়। আমার খাওয়া শেষ বলেই ব্যাগ নিয়ে ছুটে যায় দরজার দিকে। মিথি এবার শব্দ করে হেসে ওঠে। দাভাই, আমিও বেরোচ্ছি, চল ড্রপ করে দিয়ে আসি। লাগবে না। তোমায় একটা কথা বলি, অধরার সাথে এরকম করো না। তোমার সাথে ওকে মানাবে না। তাছাড়া জানোই তো ও বড় ভাইকে। বাকিটা শুনে না মোহিত। সে ধমক দিয়ে বলে, ভার্সিটিতে যাচ্ছিস যা, এত কথা কিসের? মিথি মুখ বাঁকিয়ে চলে যায়। মোহিত বাঁকা হাসে। অধরা নামটা জোস, আর তার থেকেও বেশি জোস মাহিম, আমার ভাইয়া। প্রিয় মানুষটার হাতের মুঠোয় অন্য একটা হাত দেখে চমকে যায় অধরা। পা দুটো থেমে যায় তার। চোখ দুটো টলমল করে ওঠে। ওষ্ঠজোড়া কাঁপছে। তাদের হাসি মুখখানা বড্ড চোখে লাগছে। মেয়েটা শক্ত করে ধরে আছে মাহিমের হাত। খিলখিল করে হাসছে। মাহিমের ঠোঁটের কোণাও হালকা হাসি ঝুলে আছে। ভার্সিটিতে অধরা পায়ে হেঁটেই যায়। বাড়ি থেকে 10 মিনিট লাগে। ভার্সিটির সামনেই শিশু পার্ক। সেখানে শিশু কম দেখা যায়, কিন্তু কপত কপতির দেখা বেশি মিলে। সেই শিশু পার্কের সামনেই মাহিম এবং তার সাথে একটা মেয়ে। চোখে টলমল করা পানিটুকু 2 গাল বেয়ে গড়িয়ে পড়ে। হাতের উল্টো পিঠে মুছে নেয় অধরা। মাথা নিচু করে ফেলে। যেতে হবে তাদের সামনে দিয়ে, তাই ওড়নাটা মাথায় তুলে নেয়। ব্যাগ বুকের মধ্যে নিয়ে তাড়াহুড়ো করে হাঁটতে থাকে, যাতে মাহিম তাকে না দেখতে পায়। মাহিমকে পাশ কাটিয়ে যাওয়ার সময় আচমকা অধরার হাত ধরে ফেলে মাহিম। চমকে ওঠে অধরা। মেয়েটিও ভুল কুঁচকে তাকায়। মাহিম একটানে অধরাকে সামনে দাঁড় করিয়ে হাত ছেড়ে দেয়। একা কেন? আর এত আগে কেন? ক্লাসরুম ঝাড়ু দেওয়ার দায়িত্ব পেয়েছিস? মেয়েটা হেসে ফেলে। লজ্জায় অধরা নিচু মাথা আরও নিচু করে ফেলে। লোকটা সারাক্ষণ তাকে লজ্জা দিতে থাকে। একটু কি ভালো করে কথা বলা যায় না? মেয়েটি হাসি থামিয়ে মাহিমের হাত জড়িয়ে ধরে বলে,
কে? মাহিম অধরা নিচু মাথার দিকে তাকিয়ে আনমনে বলে ওঠে, প্রেয়সী। আরেক দফা চমকে ওঠে অধরা, বড় বড় চোখে তাকায় মাহিমের দিকে। মাহিম বিরক্ত হয় নিজের ওপর। মেয়েটি বলে, বুঝলাম না, ওর নাম অধরা, সেটাই বলেছি, না বোঝার কি আছে? আজীব, মেয়েটার চোখে মুখে প্রশ্ন। অধরার মনেও প্রশ্ন জেগেছে। তুমি তো প্রেয়সী বললা, তিশা ইদানিং কানে বেশি শুনছো তুমি। আর তুই চল, তোকে ক্লাসে দিয়ে আসি, সবগুলো ক্লাসরুম একাই ঝাড়ু দিবি, এটাই তোর পানিশমেন্ট। বলে অধরার হাত ধরে টানতে টানতে চলে যায়। পেছনে রেখে যায় হতভম্ব তিশাকে। সে অঙ্ক মেলাতে ব্যস্ত। অধরার মনে এখন প্রশ্ন নয়, ভয় চেপেছে। এই যে মাহিম তার হাত ধরে হাঁটছে, এটা যদি মাহমুদা দেখে ফেলে তাহলে তো অধরাকে আর আস্ত রাখবে না। কোমর যেটুকু ভালো আছে সেটুকুও ভেঙে দিবে। শুকনো ঢোক গিলে আশেপাশে দেখে নেয় অধরা। চারপাশে মানুষজন গিজগিজ করছে। করবে না, শিশু পার্কের পাশেই কোর্ট, দুই পাশে ফুলের দোকান। হাত ছাড়ুন ভাইয়া, কেউ দেখলে কি বলবে? মাহিম দাঁড়িয়ে যায়, শক্ত চোখে তাকায় অধরার দিকে। হাত ছাড়ে না, বরং আরও একটু শক্ত করে ধরে। কথা শিখে গেছিস না? থাপ্পড়ে গা লাল করে দিব। চুপচাপ হাঁটতে থাকে। এরপর আর কিছু বলার থাকে না অধরার। আসলে আমরা সব সময় প্রিয় মানুষদের কাছে দুর্বল। চুপচাপ তাদের কথা মেনে নেওয়া আত্মসম্মান বিসর্জন দেওয়া না, এটার মধ্যে ভালোবাসা মিশে থাকে। মাহিম হাত ধরে হাঁটাতে অধরার খারাপ লাগছে না, বরং ভালোই লাগছে। আবার মনের মধ্যে ভয়ও কাজ করছে। ভার্সিটির মাঠে বেশ কিছু ছেলে মেয়ে দেখা যাচ্ছে। এখনই গেট খোলা হয়, একটু বেশি আগে এসে পড়েছে অধরা। কি করবে? মোহিতের বিহেভিয়ার তার পছন্দ না। তার থেকে দূরে না আসা পর্যন্ত শান্তি নেই। ভেবেছিল কলেজের মাঠে এসে বসে থাকবে, তবুও মোহিতের নিকনিক সহ্য করবে না। অধরা আর চোখে তাকাচ্ছে মাহিমের দিকে, আর মিটমিট করে হাসছে। কি সুন্দর লম্বা চওড়া মানুষটা, গম্ভীর মুখে এদিক সেদিক তাকাচ্ছে। সাদা শার্টের হাতা কনুই অবধি গুটিয়ে রেখেছে, যার ফলে ফর্সা হাতের কালো লোমগুলো দৃশ্যমান, কিন্তু সুন্দর লাগছে দেখতে। বড় বড় আঙুলের ভাঁজে অধরার ছোট্ট ছোট্ট আঙুলগুলো। মুহূর্তটা দারুণ। ক্ষণে ক্ষণে শরীরে কাঁটা দিয়ে উঠছে মানুষটার ছোঁয়া পেয়ে। অনুভূতির সাগরে ডুবে মরতে ইচ্ছে হচ্ছে। মাহিম হাত ঘড়ি দেখছে আর এদিক ওদিক তাকাচ্ছে। চোখে মুখে বিরক্তি ফুটে উঠেছে। অধরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে রিনরিনিয়ে বলে ফেলে, হাসপাতাল যাবেন না? মাহিম শীতল চোখে তাকায় অধরার দিকে। অধরা তাকিয়েছিল বিধায় দুইজনের চোখাচোখি হয়ে যায়। অধরা চোখ নামিয়ে ফেলে। ভয়ঙ্কর লোকটার চোখ দুটো একদম হৃদয় পর্যন্ত ভূমিকম্প তুলে দেওয়ার ক্ষমতা রাখে। আজকে বাসায় গিয়ে মাকে বলবি তুই ওই বাড়িতে আর থাকছিস না। অধরার কপালে ভাঁজ পড়ে যায়। কি বলছে লোকটা? ফের তাকায় মাহিমের পানে। মাহিম তাকিয়েই ছিল। তাহলে থাকবো কোথায়? আমি সব ঠিক করে ফেলেছি, তুই আর ওই বাড়িতে থাকছিস না। আর মোহিতকে দেখে কাঁপাকাঁপি করার কি আছে স্টুপিড? কড়া গলায় কথা বলতে পারিস না? নেক্সট টাইম কাঁপতে দেখলে পা ভেঙে ফেলবো তোর। অধরা কি বলবে বুঝতে পারছে না, গাল ফুলিয়ে ফেলে। কোথায় থাকবে সে? একা একা থাকবে কি করে? বাবাকে কি বলবে? অধরাকে চুপ থাকতে দেখে মাহিম আবার বলে ওঠে, কি ওর ছোঁয়াছুঁই ভালো লাগে? এনজয় করিস? অধরা ফস করে শ্বাস টেনে বলে, একা থাকবো কি করে আমি? দিনে না হয় ম্যানেজ করে নিব, কিন্তু রাতে? এটাই ভাবছিলাম, রাতে আমি থাকবো তোর সাথে। অধরা আর কিচ্ছু বলে না, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আর কি বলার আছে? লোকটা খেপেছে আজকে, সোজা কথা বলবে না। মাহিমের ফোন বেজে ওঠে। সে অধরার হাত ছেড়ে দিয়ে পকেট থেকে ফোন বের করে। ফোনের স্ক্রিনে এক পলক তাকিয়ে, আসছি আমি, মনে রাখিস বলেই মাহিম অধরার মাথায় ঘোমটা আরও একটু টেনে দিয়ে ফোন রিসিভ করতে করতে চলে যায়। অধরা তাকিয়েই থাকে। লোকটা মনে মনে কি প্ল্যানিং করেছে? মোহিত আর মিথি পাশাপাশি হাঁটছে। মোহিতের বাইকে তেল শেষ। মিথি বেশ বিরক্ত।
পায়ে হেঁটে কলেজে সে খুবই কম যায়, তার হাঁটতেই ভালো লাগে না। মোহিত শান্তভাবে হাঁটতেই পারে না। এই গাছের পাতা ছিঁড়ছে, ওই গাছের ফল ছিঁড়ছে, গাড়িতে সেটা ছুঁড়ে দিচ্ছে, এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে। মিথি দীর্ঘশ্বাস ফেলে। তার দাভায় একটা বাঁদর, এটা সে মানে। আচ্ছা বনু, একটা কথা বলতো, ভাইয়া কেন অধরাকে মারতে বলল? ভাইয়া কেন মারতে বলবে? আম্মুর গ্লাস ভেঙেছে তাই মেরেছে আম্মু, এসব ভাইয়া জানেও না। মোহিত দাঁড়িয়ে যায়। তার মা যে তাকে বলল অধরা মাহিমের রুমে ঢুকেছিল, মাহিমকে টাচ করতে যাচ্ছিল, সেই জন্য মারতে বলেছে। তার মা তাকে মিথ্যা বলল। মিথি, এটা সত্যি? দা ভাই, আমি কখনোই মিথ্যা বলি না, এটা তুমিও জানো। চোয়াল শক্ত করে ফেলে মোহিত, হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। আমার সাথে চল, আম্মুর কাছে যাব। মিথির হাত ধরে বলে মোহিত। মিথি অবাক হয়ে তাকায়। কিন্তু কেন? আমাকে মিথ্যা বলার শাস্তি তাকে পেতেই হবে। মিথি শুকনো ঢোক গিলে। এখন একমাত্র মাহিমই পারবে তার মাকে বাঁচাতে। তার দাভাই একটা সাইকো, একবার রেগে গেলে সে রাগ সহজে পড়ে না। মাহমুদা ক্লাস নিচ্ছিল। ভরা ক্লাসরুমে হুড়মুড়িয়ে ঢুকে যায় মোহিত। মায়ের হাত থেকে ইতিহাস বইটা কেড়ে নেয়, সেটা ছুঁড়ে মারে বাইরে। বই একদম কলেজের মাঠে এসে পড়ে। মাহমুদা আঁতকে ওঠে। ক্লাস ভর্তি ছেলে মেয়ে দাঁড়িয়ে যায়, সবাই ভয় পেয়ে গেছে। মোহিতকে চেনে সবাই, বলা বাহুল্য অনেক মেয়েদের ক্রাশ সে। দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর, জিম করা বডি, সারাক্ষণ হাতা কাটা টি শার্ট পরে বা শার্টের বোতাম খোলা থাকাতে দুই হাতের পেশি ফুলে থাকে, যা মেয়েদের আকর্ষণ করে। লম্বা সিল্কি চুলগুলো পেছনে ঠেলতে থাকে। সেই ক্রাশের এই রূপ আগে জানা ছিল না। রাগে রীতিমতো কাঁপছে সে, চোয়াল শক্ত, কপাল থেকে ঘাম ঝরছে। মাহমুদা শুকনো ঢোক গিলে বলে, মোহিত, সিন ক্রিয়েট করছো কেন? এটা আমার কাজের জায়গা। মোহিত মাহমুদার সামনের ডাস্টার তুলে নেয়, তা বোর্ডে ছুঁড়ে মারে। বিকট শব্দ হয়। মাহমুদা ভয়ে কাঁপছে, বাকিরাও তাই। লজ্জায় মাথা নুইয়ে ফেলেছে। অন্য ক্লাসের স্টুডেন্টরা, টিচাররা দরজার সামনে দাঁড়িয়ে আছে, ওদের কার্যকলাপ দেখছে। মোহিত চিৎকার করে বলে ওঠে, আমাকে মিথ্যা কেন বললে? সাহস হলো কি করে অধরাকে মারার? মাহমুদা শাড়ির আঁচল টেনে থেমে থেমে বলতে যায়, আমার কথা। মোহিত মাহমুদাকে বলতে না দিয়ে তার দিকে তেড়ে যেতেই মাহিম মোহিতের হাত ধরে ফেলে। মিথি মাহিমকে কল করেছিল এবং ঝড়ের গতিতে চলে এসেছে সে। মিথি দরজার সামনে দাঁড়িয়ে কাঁপছে, কাঁদতে কাঁদতে তার হেঁচকি উঠে গেছে। মাহমুদা এবার শব্দ করে কেঁদে ফেলে। মাহিমকে দেখে সে সাহস পেয়েছে। এতগুলো স্টুডেন্টের সামনে অপমান। মোহিত তাকায় মাহিমের দিকে, চোখ দিয়ে আগুন ঝরছে তার। স্টুডেন্টেরা মাহিমকেও চেনে। নিঃসন্দেহে মাহিমের থেকে মোহিত অনেক বেশি সুন্দর। দুই ভাই কোথাও গেলে সবার নজর মোহিতের দিকেই থাকবে। মাহিমকে কেমন আনস্মার্ট লাগে, গম্ভীর সে। ব্রো, ছেড়ে দাও আমায়, উনি মিথ্যা বলেছে, বলে কিনা অধরা তোমাকে ট্যাচ। বাকিটা বলার আগেই মাহিম শক্ত গলায় বলে ওঠে, এটা ক্লাসরুম, মাম্মা ক্লাস নিচ্ছে, বাসায় চল মোহিত। এবার তাকায় সবার দিকে। ইসরে, এখানে সিন ক্রিয়েট করে ফেললো। মাহিম মোহিতের হাত ছেড়ে মাহমুদার কাছে যায়, মায়ের দুই গালে হাত দিয়ে চোখের পানি মুছে দেয়। ডোন্ট ক্রাই মাম্মা, তোমার ছেলে পাগল হয়ে গেছে। মাহমুদার ছেলেকে জড়িয়ে ধরে। মাহিম মায়ের মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করে। মিথি বইটা কুড়িয়ে এনে মায়ের হাতে দেয়, ডাস্টার খুঁজে রাখে টেবিলে। মাহিম মায়ের গলা জড়িয়ে স্টুডেন্টদের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, সরি গাইস, আমার ভাইয়ের মাথায় প্রবলেম, সরি ফর দ্যাট। আজকে মাম্মা ক্লাস নিতে পারবে না, ভালো থেকো সবাই। বলেই সে মাহমুদার হাত ধরে ক্লাসরুম থেকে বের হয়ে যায়। দরজার সামনে দাঁড়ানো প্রিন্সিপাল স্যারকে বলে, মাকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। মোহিত চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস টেনে ওদের পেছনে যায়। অধরার কানে পৌঁছে গেছে কথাটা, সে ভয়ে কাঁপছে। আজকেও তাকে মার খেতে হবে। জীবনটা এমন কেন? এত অশান্তিতে বাঁচা যায়? সে ভার্সিটি থেকে বাড়ি ফিরেছে কিছুক্ষণ আগে। তখনই মোহিত আর মাহিমের কথা শুনে ফেলে। মাহমুদা চেয়ারে বসে আছে, কপালে হাত দিয়ে। মিথি মায়ের পাশে দাঁড়িয়ে আছে। অধরা নিজের রুম থেকে উঁকি দিয়ে দেখছে। বের হওয়ার সাহস নেই তার। মোহিতের প্রতি বিরক্ত সে। কেন এমন করলো?
শান্তিতে থাকতে দিবে না নাকি? মাহিম মাহমুদার সামনে এসে দাঁড়ায় এবং বলে, অধরাকে নিয়ে এত প্রবলেম হচ্ছে, আমি অধরাকে দাদু বাড়িতে রেখে আসব। মাহমুদা তাকায় ছেলের দিকে। বেশ কয়েক বছর হলো সে শ্বশুর বাড়ি ছেড়েছে। ছেলে মেয়েদেরও এই বাড়িতে যেতে দেয় না। অধরার মা চলে যাওয়ার পরে দাদি মমতা অধরাকে দেখতে পারতো না, তাই আরিফ মেয়েকে মাহমুদার কাছে দিয়ে গেছে যাতে একটু ভালো থাকতে পারে। মুহিত এগিয়ে এসে বলে, এখানেই থাকবে ও? মাহিম চোখ মুখ শক্ত করে বলে, থাকবে না এখানে। রোজ রোজ ঝামেলা আমি মেনে নিব না। শান্তি চাই আমার। ওই বাড়ি থেকে অধরা ভার্সিটি আসবে কি করে? আমি কোলে করে আনবো। মুহিত ভুরু কুঁচকে তাকায়। অধরার হেঁচকি উঠে যায়। মাহমুদা শক্ত চোখে তাকায়। আসলে মাহিম এটা বলতে চায়নি, মুখ ফসকে বেরিয়ে গেছে। মাহমুদা বলে, হ্যাঁ, ওই মেয়েকে ছুঁড়ে ফেলে দিয়ে আয়, আমি আর সহ্য করতে পারছি না। মাহিম বাঁকা হাসে। মুহিত দাঁত কটমট করে মায়ের দিকে এগিয়ে যায়। কেন সহ্য করতে পারবে না? মাথায় বসে আছে ও তোমার? মাহিম আর ওই দিকে নজর দেয় না। সে চলে যায় অধরার রুমে। অধরা খাটের ওপর বসে আছে। মাহিম ঢুকে অধরার পাশে বসে বলে, জলদি লাগেজ গুছিয়ে নে। অধরা তাকায় মাহিমের দিকে। মাহিম কেন তাকে দূরে সরিয়ে দিচ্ছে? অধরা যে তাকে না দেখে থাকতে পারে না, এত বড় শাস্তি কেন দিচ্ছে? অধরার চোখে পানি চলে আসে। আমায় কাছাকাছি রাখা যেত না ডাক্তার সাহেব? মাহিম তাকায় অধরার দিকে। অধরার কোমরে হাত রেখে তাকে একটানে কাছাকাছি নিয়ে এসে বলে। অধরা চোখ বড় বড় করে তাকায় মাহিমের দিকে। হার্টবিট দ্রুত লাফাচ্ছে তার, নিঃশ্বাস আটকে আসছে। লোকটার শার্টের কড়া পারফিউমের ঘ্রাণ নাকে লাগছে। তার নিঃশ্বাস অধরার চোখে মুখে পড়ছে। এতটা কাছাকাছি! অধরা জোরে জোরে মাথা নাড়ায়, দুই হাতে মাহিমকে দূরে ঠেলে। মাহিম অধরার মুখে ফু দিয়ে ছেড়ে দেয়। অধরা বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস টানতে থাকে। এটা কি ছিল? কেমন অনুভূতি? কি নাম এই অনুভূতির? রিল্যাক্স, কিচ্ছু হয়নি। তুই আমার কথা শোন। অধরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আর চোখে তাকায় মাহিমের দিকে। তখনও মুহিত চলে আসে। দুইজনের মাঝখানে ধপ করে বসে পড়ে। মাহিম বিরক্ত হয়। অধরা উঠে যায়। আলমারির ওপর থেকে লাগেজ নামাতে থাকে। মুহিত অধরার দিকে তাকিয়ে বলে, থেকে যাও না অধরা, তোমাকে ছাড়া আমি কি করে থাকবো? অধরা চোখ মুখ কুঁচকে ফেলে। মাহিম দাঁতে দাঁত চেপে বলে, এমন ভাবে বলছিস যেন সারাক্ষণ অধরা তোর সাথে চিপকে থাকে। ডাক্তারের কাজ পেশেন্ট দেখা। এখানে কি তোমার ভাইয়া? বুড়ো হয়ে গেছো, চুল সাদা হয়ে গেছে তোমার। বিয়ে শাদি করো, আমার রাস্তা ক্লিয়ার করে দাও। মাহিম দাঁড়িয়ে যায়। ভাই হলে কি হবে? এই ছেলেটাকে সে দেখতেই পারে না, ভালোই লাগে না তার। যাচ্ছ ভাইয়া? ঠিক আছে, যাও। আমি অধরার সাথে রিল্যাক্সে একটু কথা বলি। মাহিম মুহিতের কলার টেনে দাঁড় করায়, তারপর টানতে টানতে নিয়ে যায়। মুহিত এটা ওটা বলতে থাকে, কিন্তু মাহিম শোনে না। অধরা দীর্ঘশ্বাস ফেলে। মোহিত ভাইয়া কেন বুঝতে পারে না আমি মাহিম ভাইয়াকে ভালোবাসি? কেন এমন করে? আমার ভালো লাগে না। অধরা লাগেজ টেনে বিছানায় নামাতেই দেখতে পায় একটা চিরকুট, হলুদ কাগজের। কপালে ভাঁজ পড়ে অধরার। চিরকুটটা হাতে নেয়। ভাঁজ খুলতেই চোখে জল জল করে ওঠে। কিছু লাইন। ভাইয়া তোমার সাথে মজা রটাচ্ছে। সে অলরেডি ম্যারেড। তোমার ইমোশনাল নিয়ে খেলছে সে। ভালোবাসা বুঝতে শেখো প্রেয়সী। কেউ একজন তোমার জন্য পাগল হয়ে যাচ্ছে, তোমার জন্য হাজারটা মেয়েকে ইগনোর করছে। তার দিকে তাকাও একটু, হয়ে যাও না পাগলটার প্রেয়সী। চিরকুটটা পড়ে অধরা ধপ করে বসে পড়ে।